যাচ্ছি যাচ্ছি, একটু অপেক্ষা করুন, যাচ্ছি। আপনি সুমন চ্যাটার্জি তো? হ্যাঁ, আমি সুমন চ্যাটার্জি। বলুন কি দরকার? আমি ডিটিপিসি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। আপনার নামে একটি পার্সেল আছে। আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে। ওটিপিটা একটু বলবেন প্লিজ? হ্যাঁ, দিচ্ছি। 4260। হ্যাঁ, ঠিক আছে। এই নিন আপনার পার্সেল। চলি তাহলে। সুমন পার্সেলটা দেখল। এটা পাঠিয়েছে তার বন্ধু ধনঞ্জয় সেন। ধনঞ্জয় থাকে ব্যাঙ্গালোরে। অনেকদিন হলো তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু এতদিন পর হঠাৎ করে ধনঞ্জয় পার্সেলে কি এমন পাঠালো? সুমন পার্সেলটা খোলে এবং দেখে সেটাতে রয়েছে একটা খুব পুরনো সাবেকি আয়না এবং একটা চিঠি। চিঠিটা হাতে নিয়ে খুলে দেখে সুমন। চিঠিতে লেখা রয়েছে, বন্ধু সুমন, তুই এই চিঠিটা পড়ছিস মানে আমি আর এই পৃথিবীলোকে নেই। আমার বাড়ির চাকর রতনদাকে আমি এটাই বলে রেখেছিলাম, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই আয়না এবং এই চিঠিটা যেন তোর ঠিকানায় পাঠিয়ে দেয়। এই আয়নার জন্যই আমার সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে সেটা যাতে আর কারো সঙ্গে কখনো না ঘটে সেই জন্যই এই আয়নাটা আমি তোর কাছে পাঠালাম। আশা করি তুই এর একটা কিছু বিহিত নিশ্চয়ই করতে পারবি। তুই তো জানিস আমি পুরনো দিনের অ্যান্টিক জিনিস কিনতে পছন্দ করতাম। বরাবরই এটা আমার একটা নেশা ছিল। তেমনই এই সাবেকি আয়নাটা আমি কিনেছিলাম একটা নিলাম থেকে, এবং তারপর থেকে শুরু হয় ভয়ানক কর্মকাণ্ড। এই আয়না কেনার পর আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি। কিছু একটা অলৌকিক অস্বাভাবিক বিষয় রয়েছে এই আয়নাতে। জানি না এভাবে আমি আর কদিন এই আয়নাকে সঙ্গে নিয়ে এই বাড়িতে থাকতে পারবো। এই আয়নাকে আমি নষ্ট করার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি সফল হইনি। তুই আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল বিষয় নিয়ে পড়াশোনা করেছিস, এমনকি তন্ত্র সাধনাতেও তোর দক্ষতা আছে জানতাম। সেই জন্যই আমি ঠিক করি, যদি আমি কোনো সুরাহা করতে না পারি এবং আমার কিছু হয়ে গেলে তোর কাছে এটা পাঠিয়ে দেব। তুই এই সমস্যার একটা সমাধান করিস ভাই, নয়তো যার কাছে এই আয়না যাবে তার জীবন শেষ হয়ে যাবে। তবে জানি না এটা তোর কাছে পাঠিয়ে তোকে বিপদে ফেললাম কিনা। ভালো থাকিস। আমার শুভকামনা তোর সঙ্গে থাকলো। ইতি, তোর বন্ধু ধনঞ্জয়। চিঠিটা রেখে সুমন তাকিয়ে থাকলো আয়নার দিকে। আয়নাটা খুবই সুন্দর দেখতে। ডিম্বাকৃতি এই আয়নাটার চারিদিকে সুন্দর নকশা করা রয়েছে। এটা যে বহু পুরনো সেটা দেখেই বোঝা যায়, কিন্তু তাই বলে আয়নার মাধুর্য একটুও ক্ষুণ্ণ হয়নি। এরপর সুমন আয়নাটা তার লাইব্রেরি রুমের দেওয়ালে টাঙিয়ে দেয় এবং এক দৃষ্টে আয়নাটার দিকে তাকিয়ে থাকে। এই আয়নায় ভেসে উঠেছে তার নিজের প্রতিবিম্ব, কিন্তু এখনো পর্যন্ত সে আয়নাটার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল না। তবে আয়নাটা সে যতবার স্পর্শ করেছিল সে বারে বারে এমন কিছু একটা অনুভব করেছিল যেটা অস্বাভাবিক, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরপর সারাদিনে সুমন তার নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। এরপর সন্ধ্যায় সুমন তার ল্যাপটপ নিয়ে বসে এবং এই আয়নার বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করে ইন্টারনেট থেকে। ইন্টারনেট থেকে সুমন জানতে পারে এই আয়না এখনও পর্যন্ত যাদের কাছে ছিল তারা প্রত্যেকেই আশ্চর্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এই আয়না যে অভিশপ্ত সে ব্যাপারেও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, কিন্তু এই আয়না কেন অভিশপ্ত বা এটাকে নষ্ট করার কোনো উপায় ইন্টারনেটের তথ্যে বলা নেই। দাদাবাবু, রাত 10:30 তো বেজে গেল, খেতে দিয়ে দেব? হ্যাঁ রতন কাকা, খেতে দিয়ে দাও। কখন যে 10:30 বেজে গেছে খেয়াল করিনি। এরপর রাতের ডিনার সেরে
সুমন তার শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতের দিকে কিসের একটা শব্দে সুমনের ঘুম ভেঙে যায়। সুমন খাটের ওপরে বসে ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। এরপর সুমন কান পেতে লক্ষ্য করে পাশের লাইব্রেরি ঘর থেকে একটা শব্দ আসছে। কে যেন ওই ঘরে পায়চারি করছে। পায়ে হাঁটার শব্দ স্পষ্ট কানে আসছে সুমনের। এত রাতে লাইব্রেরি রুমে কে হাঁটাহাঁটি করছে? রতন কাকা নয় তো? কিন্তু সেও বা এত রাতে ওই রুমে কি করবে? এরপর সুমন এগিয়ে যায় লাইব্রেরি রুমের দিকে। লাইব্রেরি রুমটা অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সুমন সঙ্গে সঙ্গে ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। ঘরটা আলোয় ভরে যায়, কিন্তু সুমন চারিদিকে তাকিয়ে লক্ষ্য করে ঘরে কেউ নেই। এরপর সুমনের নজর গিয়ে পড়ে আয়নাটার দিকে। ধীরে ধীরে সে আয়নাটার কাছে এগিয়ে যায়। সে দেখে আয়নাটা আর আগের মতো নেই। আয়নার কাঁচের পরিবর্তে সেখানে কি যেন একটা কালো তরল পদার্থ ভরে গেছে। সেখানে আর নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। এরপর সুমন সেই কালো স্থানটাতে হাত দিতেই ইলেকট্রিক শকের মতো যন্ত্রণা অনুভব করে সুমন, এবং সঙ্গে সঙ্গে ছিটকে মাটিতে পড়ে যায়। সেই সময়ে ঘরটির আলো হঠাৎ নিভে যায় এবং ঘরটি অন্ধকারে ডুবে যায়। এরপর সুমন তার স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালে, এবং সেই আলোতে সুমন যেটা দেখে এমন দৃশ্য সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সুমন দেখে সেই আয়না থেকে বেরিয়ে এসেছে অক্টোপাসের শুঁড়ের মতো কিছু টেন্টিকলস। সেগুলো সাপের মতো নড়াচড়া করছে। কি ভয়ানক সেই দৃশ্য! কিন্তু এগুলো কি সেটা বুঝতে পারে না সুমন। সুমন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। সে তার জামার পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বার করতে যাবে, এমন সময় সেই অক্টোপাসের শুঁড়ের মতো বস্তুগুলো এসে সুমনকে আঁকড়ে ধরে। সুমন আর কোনোভাবে নড়তে পারে না। সে অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে সক্ষম হয় না। এমনকি সে চিৎকার করার চেষ্টাও করে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না তার। এরপর সেই অক্টোপাসের শুঁড়ের মতো বস্তুগুলো সুমনকে নিয়ে প্রবেশ করে আয়নার ভেতর।